একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। আজ মঙ্গলবারের গল্পে শুরুতেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখি। আজ কিন্তু অন্তরার পরিবর্তে আমার গলাটাই শুনতে হবে। কারণ একটাই, প্রতিবাদী কণ্ঠস্বর কখনো কখনো সমস্যায় পড়ে বইকি। তাই অন্তরার গলা ভেঙে একদম চৌচির। তবে খুব শিগগিরই ও আবার ফর্মে ফিরবে, আর তখন আবার ওর কণ্ঠের জাদুতে সবাইকে মুগ্ধ করার চেষ্টাও করবে। কিন্তু আজকের দিনটা আমায় কি সহ্য করা যায় না? হয়তো যায়। তাই কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজকের গল্প নীল মেঘের প্রেম, দ্বিতীয় পর্ব। আজ গল্প পাঠে আমি রইলাম প্রীতম, আর আমার সঙ্গে অন্যান্য চরিত্রে রইল অন্তরা, শিপ্রা, চৈতালি আর রাজদীপ। বেশ, তাহলে কথা না বাড়িয়ে এবার গল্প শুরু করব। তবে হ্যাঁ, আর একটুখানি কথা বাড়াতেই হচ্ছে। আমরা এক একটা গল্পে ভিউজ পাচ্ছি প্রায় 20,000, 25,000, 30,000 বা কখনো তার চেয়েও বেশি, কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাটা মোটেও বাড়ছে না। কেন বলুন তো? হয়তো অনেকেই আছেন যারা গল্প শুনতে পছন্দ করেন, আমাদের চ্যানেলে আসেন, গল্প শোনেন, কিন্তু বোধহয় গল্প শুনতে শুনতে সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করা কি আর এমন বড় কাজ বলুন তো? করেই দিন না। দেখুন, ভবিষ্যতে অনেক নতুন নতুন ভালোবাসার গল্পে আপনাদেরকে ভরিয়ে রাখবো, কথা দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। দাঁতের সেলাই কাটতে যেতে হবে। নাচতে নাচতে মায়ের কাছে হাজির হলো মেঘনা। মা, 11 তারিখ তাহলে তো দাঁতের সেলাইটা কাটাতে যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু ওই দিন আমার একটা স্কুলে কাজ আছে। তাহলে আমি একাই চলে যাই? না না, একা যেতে হবে না, আমি যাব। আজ আবারও ডক্টর নীলব্জ করের চেম্বারে মেঘনা। তবে একা নয়, সঙ্গে প্রতিভা দেবী এসেছেন অবশ্যই। আর এসে থেকে প্রায় লেগে রয়েছেন মেয়ের সঙ্গে। এদিকে আজ রুট ক্যানাল ট্রিটমেন্ট রয়েছে অনেকগুলো, তাই নিজের হাতেও সেরকম সময় নেই। দ্রুত সেলাই কেটে দিল মেঘনার। তারপর বলল, কি কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, কোনো অসুবিধাই নেই, শুধু যে একটু গলাটা। বাহ, এই তো পুরোপুরি শুকিয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তবে কিছুদিন নুন জলে একটু মুখটা ওয়াশ করতে হবে। আর হ্যাঁ, একটু মিষ্টি চকলেট জাতীয় কিছু খাবার যদি খাওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাশ করতে হবে। আর আইসক্রিম খেতে বলেছিলাম বলে নিশ্চয়ই আইসক্রিমের দোকান খেয়ে ফেলেছেন, তাই গলা ভেঙে গেছে। যাই হোক, একজন জেনারেল ফিজিশিয়ান কনসাল্ট করিয়ে নেবেন। ঠান্ডা লেগেছে। একটার পর একটা কথা পড়া মুখস্থর মতো বলতে থাকলো নীল। বুঝতে পারল মেঘনা প্রায় সকলকেই এই একই কথা বলে চলেন ডাক্তারবাবু। আচ্ছা, সবাই আর ও কি তাহলে এক? ওর সঙ্গে এভাবে কথা বলছে কেন নীল? বেশ তো সেদিন তুমি তুমি করে কথা বলছিল, আজ হঠাৎ কি হলো যে আপনি হয়ে গেল? মেঘনা, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি এই নাম্বারটাতে আমায় ফোন করবেন। দেখুন, প্রেসক্রিপশনের পিছনে লিখে দিলাম, এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার। যে কোনো সমস্যায় এই দেখুন, এই যে এই নাম্বারটা, এটাতে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এই নাম্বার ঘুরিয়ে ফিরিয়ে অনেকবারই মেঘনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো নীল। এরপর নীলের চেম্বারে আসার প্রয়োজন মেঘনার আর নেই।
কিন্তু নীলের প্রতি যদি ওর একটুও কিছু ফিলিংস থাকে তাহলে যেন ও নীলের পার্সোনাল নাম্বারে কল করে। কিন্তু এই কথাটা মেঘনার মায়ের সামনে বলা তো একেবারেই অসম্ভব। তাই কায়দা করে নিজের ফোন নাম্বারটা লিখে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো ও। ভালোভাবেই বুঝতে পারছে মেঘনা কি বলার চেষ্টা করছে নীল। মা রয়েছে, তাই খুব বেশি রিয়্যাক্ট করতে পারছে না, শুধু ঘাড় নেড়ে চোখের ইশারায় হ্যাঁ বলল ও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যে কোনো প্রয়োজনে আপনাকে ওই নাম্বারটাতে ফোন করব। কথাগুলো বলেই চট করে প্রেসক্রিপশনটা টেনে নিয়ে নিজের ব্যাগে ভরে ফেললেন প্রতিভা দেবী। আজ তাহলে আসি, চলো মেঘ, তাড়াতাড়ি ওঠো। দীর্ঘশ্বাস ফেলল নীল। না, এই সম্পর্কের বোধহয় এখানেই ইতি। প্রেম করলে কি আর এত ভীতু হলে চলে বলুন? কিন্তু কী বা করবে নীল? এমন একটা প্রফেশনে ও রয়েছে, সেখানে আগ বাড়িয়ে কিছু একটা করার অর্থই হচ্ছে অসম্মানিত হওয়া। আচ্ছা, আপনারাই বলুন তো, ডাক্তার বলে কি সে প্রেমে পড়বে না? কি করা যাবে? এখন যদি ভগবান তার মনের মানুষকে তার পেশেন্ট করে পাঠায়? দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। ফোন নাম্বারটা সেভ করে রেখেছে মেঘনা, কিন্তু মন চাইলেও ফোন করে উঠতে পারছে না লজ্জায়। তাই আজকে কলেজে এসে মোহনার শরণাপন্ন হলো। এদিকে মোহনা তো কিছুতেই কল করতে রাজি নয়। না না, প্লিজ মেঘ, আমি এসব পারবো না, তুই অন্য কাউকে বল। আরে একটা সামান্য তো ফোন কল, এটুকুও করতে পারছিস না আমার জন্য? আরে কিন্তু আমার তো কিছুই হয়নি। আরে হ্যাঁ হ্যাঁ হয়েছে, তোর খুব দাঁতের যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন না হয় করছি, কিন্তু তারপর আমাকে যদি জেরা করে তখন আমি কি বলবো? আহা, কচি খুকি আমার, কি বলতে হবে উনি জানেন না। বলবি দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু একটু আমার চিকিৎসাটা আপনি করে দেবেন। কি জ্বালাতন বলো তো। জ্বালাতন বলছিস মোহনা? এই অসুস্থ মেয়েটার পাশে এসে তুই দাঁড়াবি না বল? এই, এবার কিন্তু তুই ইমোশনাল ব্ল্যাকমেল করছিস। সবই যখন বুঝতে পারছিস, কলটা করে দে মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। উফ, ঠিক আছে বাবা, করছি, দাঁড়া তো একটুখানি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? আরে কি হ্যালো হ্যালো করছিস, কথা বল। এই তুই চুপ কর তো, বলছি তো আমি। হ্যালো, ডক্টর ধর বলছেন? হ্যাঁ, কি বলছেন? দূর বাবা, তো ওর নয়, কর কর। ও সরি, না মানে আপনি কি ডক্টর কর বলছেন? হ্যাঁ বলছি। জানেন তো আমার না খুব ব্যথা। ভগবান, বল দাঁতে ব্যথা, দাঁতে। মানে আমার না দাঁতে খুব ব্যথা, আপনি একটু দাঁতটা দেখে দেবেন? হোয়াট? আসলে আমার না মানে ওই এক বান্ধবী, মানে আমার আমার এক বান্ধবী। প্লিজ মেঘ, আমি আর পারবো না, এবার তুই কথা বল। হ্যালো ডক্টর কর, বলছি কি মেঘনা আপনার সঙ্গে কথা বলতে চাইছে, আপনি একটু ওর সঙ্গে কথা বলুন তো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ডক্টর নীলাব্জ? হ্যাঁ, কিন্তু মেঘনা, আমাকে কল করার জন্য তোমার কিন্তু কোনো বাহানার প্রয়োজন ছিল না। এটা কি তোমার পার্সোনাল নাম্বার? হ্যাঁ, এটা আমার পার্সোনাল নাম্বার। ঠিক আছে, আমি এখন চেম্বারে, বাড়ি গিয়ে কল করি। অসভ্য মোহনা, ফাঁসিয়ে দিলি তো আমাকে। ফাঁসালাম কোথায় বাবু, তোমাকে তো আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম। কেটে গেছে প্রায় 2 ঘন্টা, কিন্তু কানের মধ্যে ওই দুটো শব্দই একভাবে বেজে চলেছে মেঘের। বাড়ি গিয়ে কল করছি। উফ, কখন যে রাত হবে না, দূর ভালো লাগে না। একেবারে ধৈর্য রাখতে পারছে না মেঘ। আচ্ছা, নীলও কি একই রকম ফিল করছে? মনে তো হয় না। দাঁত ওপরাতে ওপরাতে হয়তো মনেই নেই মেঘের কথা। তখন হয়তো ওকে কাটিয়ে দেওয়ার জন্য বলেছে ফোন করব।
আচ্ছা, কি বললেন যেন? ওর সঙ্গে কথা বলার জন্য মেঘের কোনো বাহানার প্রয়োজন নেই। তার মানে কি মেঘ যখন চায় তখনই ফোন করতে পারে? মোবাইলটা হাতে নিয়ে বসেছিল মেঘ, কিন্তু দ্বিতীয়বার কল করার আর সাহস পাচ্ছে না। কিন্তু কি করবে? মন তো মানতে চাইছে না। ইচ্ছে করছে এক্ষুনি ছুটতে চলে যায় মানুষটার কাছে, নিজের মনের হাজার প্রশ্ন একেবারে উজাড় করে দেয় তার সামনে। কিন্তু তা তো সম্ভব নয়। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বেডরুমে রেখেই ছাদে চলে গেল মেঘ। এদিকে আজ চেম্বার থেকে বেরোতে বেশ লেট হয়েছে নীলের। বাড়ি ফিরে গিয়ে ফ্রেশ হতে হতে 10টা। আজকে আর ডিনার করতে ইচ্ছে করছে না, শুধুমাত্র একটু চিকেন স্যুপ খেয়েছে। ঘরে এসে ফোনটা চোখে পড়তেই মনে পড়ল মেঘকে ফোন করার কথা। মেয়েটা নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছে। কিন্তু কি করবে নীল? পেশেন্ট দেখতে দেখতেই তো ওর এতটা সময় কেটে গেল। রিসিভড কলে গিয়ে নাম্বারটা দেখেই ডায়াল করল নীলাব্জ। এদিকে ডিনার করে ঘরে এসে নিজের ফোনটাকে শো পিসের মতো সাজিয়ে তার দিকেই একভাবে তাকিয়ে বসে আছে মেঘ। আর বড়জোর মিনিট 10 অপেক্ষা করবে, তারপরেই ঠিক করেছে সুইচ অফ করে দেবে। শুরুতেই যদি এত অ্যাটিটিউড দেখায় তাহলে পরে না জানি কি করবেন ডাক্তার সাহেব। এসব ভাবতে ভাবতেই রিং হলো ফোনটা। একবার রিং হতেই টপ করে ফোনটা ধরে ফেলল মেঘ। হ্যালো। বাবা, একেবারে ফোন হাতে নিয়েই বসেছিলে নাকি? হ্যাঁ। না মানে না মানে হ্যাঁ। আরে ঠিক আছে ঠিক আছে, আমি তো মজা করছিলাম। বলো, কি বলছিলে? আমি কই কিছু বলিনি তো। ও মা, তুমি যে কল করলে আমাকে, কিছু বলার জন্যই তো কল করেছিলে নাকি? হ্যাঁ, মানে আমার একটা প্রয়োজন ছিল। আসলে ওই আমার বন্ধু মোহনার না খুব দাঁতে ব্যথা। ও আচ্ছা, মোহনার দাঁতে ব্যথা। আর তোমার? না না, আমার আবার কি হবে? আমার কিছু হয়নি তো। ভেবে বলো, তোমার কোথাও ব্যথা ট্যাথা নেই তো? দূর, ভালো লাগে না, আমি রাখছি। এই না না, প্লিজ মেঘ, ফোনটা রেখো না, আমি তো একটু মজা করছিলাম। দেখুন, সব সময় মজা কিন্তু আমার একটুও ভালো লাগে না। আমি আমি বলে সেই কখন থেকে অপেক্ষা করছি, আপনার তো সময়ই হয় না। সে কি, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? কিন্তু কেন? লজ্জায় রাঙা হয়ে উঠল মুখটা। সামনে না থেকেও ফোনের অপর প্রান্ত থেকেই মেঘের লালচে মুখটা কল্পনা করতে পারল নীল। ছটফট করে বলে উঠল, তোমার মুখটা এখন ঠিক কেমন দেখতে লাগছে আমি কিন্তু চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি। একটা কথা বলবো মেঘ, রাগ করবে না তো? না না, রাগ করব কেন, বলুন না। তুমি না খুব সুন্দর, একেবারে পরীর মতো। ধ্যাৎ, কি সব! আপনি আমাকে সুন্দরী বলছেন? তাহলে তো আপনি সুন্দরী দেখেননি। ঠিক বলেছ মেঘ, তোমার থেকে সুন্দর আমি সত্যিই বোধহয় দেখিনি। দূর, এক কথা, অন্য কিছু বলুন তো। বলো, কি শুনতে চাও? আপনার কথা বলুন। তোমাকে বলবো কেন? কেন বলবেন না? আপনাকে বলতে পারছি না, তবে তোমাকে বলতে রাজি আছি। আগে তুমি করে বলো। সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না। ঠিক আছে, সময় দিলাম। শুরু হলো কথোপকথন। কোথা দিয়ে যে 3 ঘন্টা কেটে গেল খেয়ালই রইল না কারো। একে অপরের সম্পর্কে নির্দ্বিধায় কত কথা বলে গেল ওরা। নীল নিজের গোটা জীবনে কারো সাথে বোধহয় এত কথা বলেনি। মেঘ, ভোর হতে চলল, আমাকে কালকে একটু হসপিটাল যেতে হবে, কাজ আছে। ও হ্যাঁ, তাই তো। দেখেছো, কোথা দিয়ে যে সময় কেটে গেল না, বুঝতেই পারিনি। আচ্ছা, আবার কবে কথা হবে? আরে বাবা, তার আগেই দেখা হবে।
বলো, তুমি কবে ফ্রি আছো? তুমি যেদিন বলবে আমি ফ্রি করে নেব। আমার আর কি কাজ, বেকার মানুষ। কেন? তুমি তো মডেলিং করো, কোনো শ্যুট থাকতে পারে তো। না না, এখন কিছু নেই ওসব। তুমি বলো। আগামী পরশু? পরশু? হ্যাঁ হবে, ক্লাস আছে। তাহলে বিকেলে। একদম, তোমার কলেজের সামনে অপেক্ষা করব। নীল কিছু পরে এসো মেঘ, তোমাকে কিন্তু নীলেই মানায়। কথাটা শেষ করেই ফোনটা কেটে দিল নীলাব্জ। প্রেমে পড়লে মানুষের মাথাটা বোধহয় খারাপ হয়ে যায়। এইসব কথা নীল বলছে কি করে নিজেই বুঝতে পারছে না। একটা মেয়েকে নিজের পছন্দের রঙের পোশাক পরে আসতে বলছে। ভালোবাসলে তার প্রতি বোধহয় এইটুকু অধিকার বোধ তৈরি হয়েই যায়। আজ মেঘের সঙ্গে নীলের দেখা হবে। কোনো রিস্ক না নিয়ে 4 হুইলারটা নিয়েই বেরিয়েছে নীল। ড্রাইভ করবে নিজেই, তবে এই গাড়ি নিয়ে বেরোনো খুব কমই হয় ওর। বেশিরভাগ স্কুটিতেই কাজ চালিয়ে নেয়। বিডিএস কমপ্লিট করার পর ইএমআইতে গাড়িটা কিনেছিল ও। বরাবরই শখ ছিল একটা 4 চাকার, কিন্তু এখন এই বদ্ধ গাড়িতে কেমন যেন সাফোকেটিং লাগে। মেঘনার কলেজ থেকে সামান্য এগিয়ে একটা ছোট্ট পার্ক আছে। সেই পার্কটার সামনেই গাড়িটা রেখে বাইরে এসে চুপ করে দাঁড়িয়ে রইল নীল। সময়ের প্রায় আধ ঘন্টা আগে পৌঁছে গেছে ও। সকাল থেকে এত টাইট শিডিউল ছিল যে বাড়িতে আর বসে থাকতে ইচ্ছে করছিল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ বাঁ দিকে চোখ পড়তেই নিজে থেকে চোখটা আটকে গেল। একটা আকাশি নীল স্কার্টের সঙ্গে সাদা টপ, চুলগুলো খোলা, দূর থেকে হেঁটে আসছে মেয়েটা। দেখে মনে হচ্ছে সত্যিই যেন নীল আকাশের মধ্যে এক টুকরো সাদা মেঘ ভেসে আসছে। কি স্নিগ্ধ, কি কোমল, কি স্বচ্ছ, ছুঁলেই যেন মিলিয়ে যাবে। এমন পবিত্রতা কি ডিজার্ভ করে নীল? নিজেই নিজেকে প্রশ্ন করে চমকে উঠল ও। পাওয়ার আগেই হারানোর ভয় পাচ্ছে ছেলেটা। ভাবতে ভাবতেই কখন যে মেয়েটা ওর এক্কেবারে সামনে এসে দাঁড়িয়েছে জানতেই পারেনি ও। কি হলো, চিনতে পারছেন না? চমকে উঠল নীল। তারপর বলল, তোমাকে চিনতে পারবো না তাই হয়, তবে তুমি আমাকে চিনলে কি করে সেটা ভেবেই আশ্চর্য হচ্ছি। একটু বুদ্ধি খরচা করলেই সেটা বোঝা যায়, বুঝলেন মিস্টার? কেমন শুনি? আরে বাবা, হোয়াটসঅ্যাপ ডিপিতে তো তোমার ছবি দেখেছি, সেখান থেকেই তো চিনতে পারলাম। ওহো হ্যাঁ, তাই তো। আমি আবার সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ভীষণ আনসোশ্যাল। এসব ফেসবুক, হোয়াটসঅ্যাপ একদম পোষায় না জানো। আমার আবার তার চেয়ে ওই ফোন কল, লেটার এসবেই বেশি কমফোর্টেবল লাগে। কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়ল ওরা। এগিয়ে চলল এক অচেনা পথে। উদ্দেশ্য কিছুটা সময় কাটানো একসঙ্গে, নিজেদেরকে আরও একটু ভালো করে চেনা জানা। যত কথা বলবে ওরা ততই ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। ভালোবাসার সঙ্গে যদি বন্ধুত্ব মিশে যায় তবে যে সম্পর্কটা তৈরি হয় তা কিন্তু এক্কেবারে অটুট থাকে আজীবন। কি সত্যি বলছি তো বন্ধুরা? ঘুরতে ঘুরতে গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটা 7:30 পার করে গেছে বুঝতেই পারেনি ওরা। মেঘকে যেভাবেই হোক 7টার মধ্যে বাড়ি পৌঁছতেই হয়। এদিকে ঘড়িতে তখন প্রায় 7:45। হি মা, কত দেরি হয়ে গেল, আজ কপালে দুর্ভোগ নাচছে। আরে হয়েছেটা কি, সবে তো মাত্র 7:30, এখনো ঠিক করে সন্ধেই হয়নি। আমার বাড়িতে না এখন মধ্যরাত্রি। ওরে বাবারে, সে তো মহা সমস্যা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও! ঘাবড়ে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে দিল নীল। তারপর বেশ গম্ভীর স্বরে বলে উঠল, ই আবার কি মেঘ, এইভাবে কেউ গাড়ি দাঁড় করাতে বলে? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত।
আর গাড়ি যদি একেবারে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াতো, তাহলে অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক দুর্যোগ, প্রলয়, মহামারী সব হয়ে যেত। কেন? তুমি তো ক্যাবে করেও বাড়ি আসতে পারো, তাই না? জি আজ্ঞে না, আমার যা হাত খরচা না, তাতে আমি ঠিকঠাক সরকারি বাসই এফোর্ড করতে পারি না, আবার ক্যাব। সে কি, তুমি বাসে করে যাতায়াত করো? হ্যাঁ, কখনো বাস, কখনো অটো, আবার কখনো শেয়ার ট্যাক্সি, যা পাই তাই। না মেঘ, আমার মনে হয় এভাবে যাতায়াত করাটা তোমার জন্য সেফ নয়। তুমি এক কাজ করো, কাল থেকে কলেজের সামনে একটু ওয়েট করবে, আমি আমার গাড়িটা পাঠিয়ে দেব। আমাদের পার্মানেন্ট ড্রাইভার নেই, তবে যে মাঝে মাঝে দিদাকে নিয়ে এদিক ওদিক যায়, এবার থেকে পার্মানেন্ট করে নেব, তাহলেই আর কোনো সমস্যা হবে না। কি বলছো কি তুমি নীল? আমি বরাবর একাই রাস্তাঘাটে চলাচল করেছি, আর শুধু আমি কেন, আমার মতো কত মেয়েরাই তো দিন রাত এইভাবেই ট্রাভেল করে, তাতে সমস্যার কি আছে? খুব যত্ন করে নিজের হাতের অঞ্জলিতে মেঘের সুন্দর মুখটা ধরে ফেলল নীল। তারপর শান্ত গলায় বলল, তুমি আর 5 জনের মধ্যে পার্থক্য আছে মেঘ। আমার যখন সামর্থ্য আছে, তখন কেন তুমি কষ্ট করে যাতায়াত করবে? যতদিন আমি আছি, তোমাকে কোনো স্ট্রাগল করতে হবে না। মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনে চলল মেঘ। একদিকে মন বলছে, সত্যি মানুষটা কি ওকে ভীষণ পছন্দ করে, তাই ওর প্রতি কনসার্ন থেকে এই কথাগুলো বলছে। অপরদিকে ওর মন বলছে, এভাবেই শুরু থেকে ওকে নিজের গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাইছে না তো নীল। কোথায় যাবে, কার সঙ্গে যাবে, কি করবে, কি খাবে, এরপর কি সব কিছুই নির্ধারণ করবে ছেলেটা, নাকি সবটাই ওর মনের ভুল? ভীষণ কনফিউজিং লাগছে সবটা। চটপট গাড়ির দরজা খুলে নেমে গেল। তারপর ও বলল, কোনো প্রয়োজন নেই নীল, আমি একা একা ঠিক যাতায়াত করতে পারবো। আমি জানি আমার কথা চিন্তা করেই তুমি এগুলো বললে, কিন্তু সত্যি বলছি, আমার এইভাবেই ভালো লাগে, আমি এভাবেই অভ্যস্ত। ঠিক আছে, আসি। হ্যাঁ, এরপর দেরি হলে মা প্রচণ্ড রাগারাগি করবে। নীলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রায় দৌড়ে বাড়ির দিকে এগিয়ে গেল মেঘ। মনে মনে নীল বলে উঠল, তুমি আমায় ভুল বুঝছো মেঘ। আমি শুধু চাই তুমি আনন্দে থেকো, ভালো থেকো। পৃথিবীর কোনো দুঃখ কষ্ট কোনোভাবেই তোমাকে যেন স্পর্শ করতে না পারে। দীর্ঘশ্বাস ফেলে গাড়িটা স্টার্ট করে বাড়ির দিকে এগিয়ে গেল নীল। কিরে, ঘড়িতে কটা বাজে? হ্যাঁ, কেন, তুমি কি ঘড়ি দেখতে ভুলে গেছো নাকি? না রে, আমি ঠিকঠাকই ঘড়ি দেখতে পাচ্ছি। মনে হয় তুই সব কিছু ভুলে গেছিস। কটার সময় বাড়ি ফেরার কথা তোর? মা প্লিজ, আমি না ছোট্ট বাচ্চা নই যে তোমার কথায় উঠতে হবে বসতে হবে। আচ্ছা, তাহলে বড় হয়ে গেছিস তো? তা এখন কার কথায় উঠছিস বসছিস শুনি? বুকটা ধক করে উঠল মেঘের। মা কি তাহলে সব কিছু বুঝতে পেরে গেল? তড়িঘড়ি ও বলে উঠল, মোহনার সঙ্গে বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল। আর সব সময় কি করে ঘড়ি মিলিয়ে রাস্তায় বেরোনো সম্ভব বলো? তবুও তোমার যদি এত সমস্যা হয়, কাল থেকে আমার সঙ্গে তুমিও যেও সব জায়গায়, তাহলেই বুঝতে পারবে কোথায় কখন কত সময় লেগেছে। মেয়ের মেজাজ যে একেবারে ভালো নয় বুঝতে পারলেন প্রতিভা দেবী। কথা না বাড়িয়ে নিজের কাজেই মন দিলেন তিনি। নিজের ঘরে ঢুকেই ব্যাগটা জোরে বিছানায় ফেলে দিল মেঘ। মায়ের একটা কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সমানে। কারো কথায় ওঠে বসে না মেঘনা। নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করে। না, নীলকে পরিষ্কার করে এই কথাটা বুঝিয়ে দিতে হবে। একেবারেই কারো আন্ডারে থাকতে পারবে না ও। মনে মনে বেশ রাগ হচ্ছিল ওর। আর ঠিক তখনই শব্দ করে নোটিফিকেশন ঢুকলো ফোনে। রিসিভড 10,000 ফ্রম নীল। দপ করে জ্বলে উঠল মাথাটা। কিচ্ছু চিন্তাভাবনা না করেই ফোনটা হাতে তুলল মেঘ।
তুমি টাকা পাঠিয়েছো? হ্যাঁ, ভাবলাম তোমার যাতায়াত করতে অসুবিধে হচ্ছে, অথচ তুমি আমার সাহায্য নেবে না। অন্তত টাকাটা নিজের কাছে রাখো, যদি কিছু প্রয়োজন পড়ে। দয়া করছো আমাকে? এসব কি কথা মেঘ? না না, মনে হলো তোমার অনেক পয়সা আছে, তাই জন্য তুমি আমাকে দয়া করছো। কেন? আমার কাছে আছে, আমি তোমাকে দিলাম। আমার প্রয়োজন হলে তুমি আমাকে পাঠিও। আমরা দুজনেই জানি যেটা একেবারেই সম্ভব নয়। রাগে দুঃখে চোখে জল এসে গেল। যে মানুষটাকে এই কদিনেই বড্ড ভালোবেসে ফেলেছে, আজ সেই মানুষটাই ওকে এইভাবে অপমান করবে ভাবতে পারেনি। ওদিকে নীলের একেবারেই উদ্দেশ্য ছিল না মেঘকে ছোট করার। ও তো শুধু ভালোবাসার মানুষটার পাশে থাকতে চেয়েছিল। যাকগে, তুমি আমায় দয়া করছো দেখেও ভালো লাগছে। চুপ, আর একটা কথাও তুমি বলবে না। সত্যি মেঘ, আমি ভাবতেও পারছি না তুমি আমাকে এতটা ভুল বুঝলে। আমি কিচ্ছু ভুল বলিনি, তুমিও জানো সেটা একেবারেই সম্ভব নয়। আমার টাকা পয়সার প্রয়োজন তোমার তো কোনোদিনও পড়বে না। কে বললো মেঘ? হতেও তো পারে একদিন আমার বিপদে তুমি আমার পাশে দাঁড়ালে। কোন অধিকারে, কোন অধিকারে এই সাহায্য? আমি তোমার বন্ধু মেঘ, আমি তোমার পাশে থাকতে চাই। আমি কোনো কথা শুনতে চাই না নীল। এইভাবে তুমি আমাকে, আমাদের সম্পর্কটাকে অপমান করতে পারো না। তুমি চাও না আমি নিজের সামর্থ্যে নিজে সব কিছু করি? কেন এইভাবে যেচে আমায় দয়া করতে যাচ্ছ? ভুল করেছো তুমি, স্বীকার করো। না, কোনো ভুল করেনি নীল। নিজের জন্য যোগ্য জীবনসঙ্গী বেছে নিতে পেরেছে হয়তো। মেয়েটার আত্মসম্মান জ্ঞান প্রখর। বুঝতে পেরেই নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলো ও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি মানছি ভুল আমারই হয়েছে। তুমি এক কাজ করো, টাকাটা ফিক্সড করে দাও। ভবিষ্যতে আমার যখন প্রয়োজন হবে আমি তোমার থেকে চেয়ে নেব। প্লিজ মেঘ, ফেরত পাঠিও না। মুখে হাসি ফুটল মেঘের। ও বলল, ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। তোমার টাকা আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দেব। তাহলে এবার খুশি তো মেঘরানী? আবার কবে দেখা হবে নীল? হবে হবে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালোবাসার সম্পর্কের শুরুটা কিছুটা স্বপ্নের মতোই হয়। সব কিছুতেই ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কের বয়স যখন একটু বাড়ে তখনই দেখা যায় বিভিন্ন সমস্যা। আর এক্ষেত্রে মেঘ আর নীলের সম্পর্কের শুরুতেই একটা কাঁটা মেঘের মনে গেঁথে গেল যেন। মনের মধ্যেই অদৃশ্য একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আচ্ছা, এখানেই মায়ের বলা কথাগুলো খানিকটা অনুঘটকের মতো কাজ করলো না তো? সম্পর্কের শুরুতেই একটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা সত্যিই একটা মেয়ের পক্ষে কিছুটা হলেও সমস্যার। উল্টো দিকে যে ছেলেটি ছোটবেলা থেকেই প্রায় একা, মুখচোরা, শান্ত, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডার থেকেও যার কাছে গল্পের বই অথবা চেসবোর্ড অনেক বেশি ইন্টারেস্টিং, সে যদি কাউকে ভালোবাসে, মনের মতো কাউকে পায়, তাকে সম্পূর্ণরূপে আঁকড়ে ধরার চেষ্টা করে। এক্ষেত্রেও ঘটল খানিকটা এমনই। হ্যাঁ, কেটে গেছে প্রায় 1 বছর। একে অপরের কাছে ভালোবাসার কথা স্বীকার করেছে ওরা। না, তথাকথিত প্রপোজ ঠিক হয়নি, কিন্তু ওই হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালির মধ্যে বিষয়টা একে অপরকে জানিয়ে দিয়েছে ওরা। ভালোই কাটছিল দিনগুলো। সময় সুযোগ মতন নীলের ছোটোখাটো পরীক্ষা নিয়ে নিচ্ছিল মেঘ। যার সঙ্গে সারাটা জীবন কাটাবে তাকে ভালো করে চিনে নেওয়াটা ভীষণ জরুরি, তাই না? কিন্তু ওই যে একবার তাল কাটলেই বারবার কাটে, সন্দেহের বীজ যদি একবার মনের মধ্যে ঢুকে যায় তবে তা উপড়ে ফেলা বেশ কঠিন। ঘটনাটা ছিল খানিকটা এই রকম।
মেঘের পাবলিক প্রোফাইলে ফলোয়ার এখন 20K কাছাকাছি। মফস্বল ছাড়িয়ে ওর রূপের এবং গুণের কদর ছড়িয়ে পড়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। প্রায়ই এদিক ওদিক প্রজেক্টে দৌড়োয় মেঘ। শুধুমাত্র অর্থ উপার্জন নয়, সেই সঙ্গে পপুলারিটিও পাচ্ছে। আর যত প্রচার পাচ্ছে ঠিক ততই বাড়ছে ফ্যান ফলোয়ার। আর এখানেই সমস্যা আমাদের নীলবাবুর। তার একান্ত কাছের মানুষটিকে কেউ ভালোবাসার প্রস্তাব দেবে অথবা উপহারের বন্যায় ভাসিয়ে দেবে, তা কি করে মেনে নেবে আদ্যপান্ত সাধারণভাবে বড় হওয়া ওই ছেলেটি? হ্যালো, ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু তুমি মনে হয় ব্যস্ত ছিলে, তাই না? না মানে শুট চলছিল, সেই সময় ফোনটা ঠিক খেয়াল করিনি। তাই তো, আমি তো বেকার, সেই জন্যই কথায় কথায় তোমায় ফোন করে বিরক্ত করি। এমন কথা কখন আমি বললাম নীল? তুমি কিন্তু শুধু শুধু কমপ্লেক্সিটি বাড়াচ্ছ। কমপ্লেক্সিটি আমি বাড়াচ্ছি? গতকাল সকালে যে ছবিটা আপলোড করেছিলে তার নিচের কমেন্টগুলো পড়েছ মেঘ? ছবির নিচে কমেন্ট হবে হয়তো, আমি আসলে একদম সময় পাইনি। কেন, কি হয়েছে? কি লিখেছে? কে কি লিখেছে নয়, কি কি লিখেছে। আচ্ছা মেঘ, ক্লিয়ারলি বলো তো, এই বিষয়গুলো তোমরা বেশ এনজয় করো, তাই না? কি বিষয়? এই যে ছেলেরা তোমাদের প্রশংসা করবে, তোমাদের চোখ নাক মুখ আরও না জানি কত কিছুর তারিফ করবে, কমেন্ট বক্স ভরিয়ে দেবে, জন্মদিনে ঠিকানা খুঁজে বের করে দামি দামি গিফট পাঠাবে। অথচ কি আশ্চর্য দেখো, আমি যদি তোমাকে একটা ডায়মন্ড রিং দিতে চাই তোমার আপত্তি। এরকম ডুয়েল ক্যারেক্টার নিয়ে কিভাবে শান্তিতে থাকো মেঘ? নীলের প্রত্যেকটা শব্দে যে চরম অপমানের ঝাঁজ ছিল তা ভালোভাবেই উপলব্ধি করতে পারল মেঘ। সেই প্রথম দিন দেখা ছেলেটির সঙ্গে আজকের এই ছেলেটির কোনো মিল খুঁজে পেল না ও। এরকম কথা কি করে বলতে পারলো নীল? কি বলছোটা কি তুমি? ভেবে বলছো যা বলছো? আমি ভেবে বলছি মেঘ, তুমি কি ভেবে কাজ করছো? পড়াশোনা তো লাটে তুলে দিয়েছ, মডেলিং পর্যন্ত ঠিক ছিল, ওই চিপ ইউটিউব মিউজিক ভিডিওগুলোর জন্য নাচতেও চলে যাচ্ছ আজকাল। নিজের না হোক, বাবা মা আর আমার মান সম্মানের কথাটা একবারও ভাববে না তুমি? বাজে কথা বলো না নীল, আমি কোথাও তোমাকে অসম্মান করিনি। আর তাছাড়া লাইফটা আমার, কেরিয়ারটাও আমার, আমি যেভাবে চাইবো সেইভাবেই তৈরি করব। তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই, তার মানে তো এই নয় যে তোমার পায়ে পড়ে থাকবো। আবার আবার তুমি সেই এক কথা বলছো মেঘ? আমি একবারও বলিনি যে তুমি আমার আন্ডারে থাকো, আমার পায়ে পড়ে থাকো। আমি যা বলছি তাই করো। আমি শুধু তোমার কাছে রিকোয়েস্ট করছি, নিজের জীবনটা, নিজের কেরিয়ারটা, নিজের পড়াশোনাটা এইভাবে শেষ করে দিও না। তোমার যদি মডেলিং ভালো লাগে নিশ্চয়ই করো, কিন্তু বাকি বিষয়গুলোকেও গুরুত্ব দাও। প্লিজ নীল, আমি ছোট্ট বাচ্চা নই যে তুমি যা বোঝাবে তাই বুঝবো। আর সত্যি করে বলো তো, আমি ভবিষ্যতেও মডেলিং করি এমন ইচ্ছা আদৌ কি আছে তোমার? জোঁকের মুখে নুন পড়ল যেন। চুপ করে গেল নীল। সত্যিই তো, মেঘ মডেলিং করুক একেবারেই চায় না নীল। খুব সহজ সরল সাধারণভাবে মেয়েটার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায় ও। সংসার কি বস্তু ওর কাছে একেবারেই অজানা, আর তাই সেই না জানা স্বপ্নগুলোকেই সত্যি করতে চায় ও। কি হলো, চুপ করে রইলে যে? কিছু বললে না? তোমাকে মিথ্যে বলবো না মেঘ, হয়তো ব্যক্তিগতভাবে আমিও চাই না তুমি মডেলিংটা করো। আমি ছাড়া অন্য কেউ তোমার প্রশংসা করুক, তোমার প্রেমে পড়ুক, এ আমি সহ্য করতে পারবো না। কিন্তু তাও বলছি মেঘ, আমি তোমাকে হারাতে চাই না। তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা সব কিছুকেই আমি মাথা পেতে গ্রহণ করব। শুধু তুমি একটু সংযত হও, অন্তত মন দিয়ে নিজের পড়াশোনাটা শেষ করো। তোমার বয়স কম, যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছ, একবারও ভাববে না তোমার জন্য আমার চিন্তা হয়? আমার জন্য সত্যিই যদি চিন্তা করতে না,
তাহলে শুরুতেই এত কঠিন কথাগুলো বলে আমায় অপমান করতে না। তুমি চাও তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে আমি সারা জীবন শোকেসের পুতুল হয়ে কাটিয়ে দিই। পারবো না নীল, আমি পারবো না। কেরিয়ার আমার ফার্স্ট প্রায়োরিটি। তাকে উপেক্ষা করে জীবনে সুখ পেলেও আমি শান্তি পাবো না। আমি তো তোমায় কোনো কিছু করার জন্যই আটকাতে চাই না মেঘ। আমি শুধু চাই। তোমার কোনো দোষ নেই নীল, তুমি তোমার মতো একদম সঠিক। আসলে সমস্যা কি বলো তো, আমরা দুজনেই না নিজেদের মতো। তোমার আমার চিন্তা ভাবনা অনেকটাই আলাদা। আর শুধু ভালোবাসা দিয়ে তো জীবন চলে না। স্যাক্রিফাইস, আন্ডারস্ট্যান্ডিং, জীবনে সবকিছুরই প্রয়োজন। দীর্ঘশ্বাস ফেলল নীল। এই সব কটা কথাই খুব ভালো করে বুঝেও না বোঝার ভান করে থাকে ও। সম্পর্কটা এইভাবেই যে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় বুঝতেও পারে। তাহলে বলো, তুমি কি চাও? তুমি যা চাও তাই হবে। সামনের সপ্তাহে আমি দার্জিলিং যাচ্ছি, একটা মিউজিক ভিডিওর শুট আছে। কিন্তু সামনের সপ্তাহে তো আমাদের দেখা হওয়ার 1 বছর পূর্ণ হবে, মনে আছে? কিন্তু শুধুমাত্র সেই কারণেই আমি এত বড় সুযোগটা হাতছাড়া করব? আমি পারবো না নীল। আর আমার মনে হয় তুমি এই বিষয়টা ভালোভাবে মেনে নিতেও পারবে না। আর তাই আমার মনে হয়। তাই তোমার মনে হয় আমাদের দুজনের এবার আলাদা হয়ে যাওয়াটা উচিত, তাই তো? কষ্ট হচ্ছে নীল, কিন্তু কি করব বলো? একেবারেই তো কোনো মিল নেই আমাদের, কোথাও কিচ্ছু মিলছে না। একে অপরকে সময় দিই খানিকটা, যদি মনে হয় আবারও এক হয়ে যাব। অপেক্ষা করব মেঘ। জানি না বিশ্বাস করবে কিনা, তবু আজও মন থেকে বলছি, ভালো আমি শুধু তোমাকেই বেসেছিলাম, আর শুধু তোমাকেই বাসবো। তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো। নীলমেঘের প্রেম দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই। কিন্তু নিশ্চয়ই মনে অনেক প্রশ্ন জমছে। নীলাব্জ আর মেঘনার এই সম্পর্ক ঠিক কোন পথে ঘুরবে তা জানতে আমার মতো নিশ্চয়ই আপনারাও আগ্রহী। তবে তার জন্য অপেক্ষা করতে হবে মাঝে আর কয়েকটা দিন। আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30 আসছে নীলমেঘের প্রেম তৃতীয় পর্ব। আর ওই রোজ যে কথাগুলো বলে চলে যাই, এবার সেগুলো চটপট বলে দিই, একেবারে মুখস্থর মতো। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতেই হবে। আর সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এতদিনে আপনারা তো জেনেই গেছেন, ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.ভালোবাসারমরশুম.com। এই আমাদের ওয়েবসাইট লিঙ্ক, যা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও, সম্ভব হলে ওখানেও ফলো করে দেবেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন প্রথম সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তবে এবারে কিন্তু বেশ আশ্চর্য হলাম, অনেক নতুন বন্ধু তারা প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন। আবার একটু দুঃখও পেয়েছি, অনেক নাম জানা বন্ধু এবারে কিন্তু সঠিক উত্তর দিতে বেশ দেরি করেছ। যাই হোক, চলে আসি নাম ঘোষণায়। শান্তনু হালদার, উজ্জ্বল, খোকন গোড়ে, সনত বাগ, ইশিকা নিত, শান্তনু বর্মন, ঐশানী, মাসুমা আক্তার, সৌমদীপ, রিমা দে, সৌমেন কোলে, ঈশানী ঘোষ, নীলাঞ্জনা গারু সহ আরও অনেকে। তবে এবার পালা আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হল, নীলাব্জ মেঘনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা পাঠিয়েছিল? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন আপনার উত্তর।
কে বলতে পারে পরের সপ্তাহে আপনিই হয়ে যাবেন প্রথম 10 জন সঠিক উত্তরদাতার একজন। আপনার নামও ঠিক এইভাবেই ঘোষণা করব, কথা দিচ্ছি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায় এবং আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।